আচ্ছা, আমরা এখন হচ্ছে যে বিষয়টা করব ওইটা হচ্ছে আমরা এই টাইপের যে গিটহাব নোটবুক আছে এটার সাথে একটু অ্যাডজাস্টেড হয়নি এই ওয়ার্কিং এনভায়রনমেন্টের সাথে। তো এটার সাথে অ্যাডজাস্টমেন্টের প্রসেসটা কি? মানে আপনি হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে তারপর এই ধরনের রিপোজিটরি বানাবেন। তো এই রিপোজিটরি বানানোর প্রসেসটাই আমরা পরে যাই। আগে দেখি এক্সিস্টিং রিপোজিটরি থেকে আপনি কিভাবে জিনিসগুলো ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করবেন। তো এইখানে এটা হচ্ছে আমরা এই জিনিসটা ডাউনলোড করে ফেলি, মানে ডাউনলোড দিস ফাইল। মানে আমি বিষয়টা দেখাই আমি কিভাবে এই জিনিসটা গেলাম। আপনি যখন যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করবেন, আচ্ছা আমি প্রথমে সাইন ইন করে আপনাদেরকে দেখাই। গিটহাব সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিই, কারণ এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আমি এখন প্রথম 12টা ক্লাস যেটা ছিল ওইটাতে আমি কোর ভ্যালুতে বেশি সময় দিছি। মানে 12টা ক্লাস একটু ওভার থিওরিটিক্যাল ছিল। আপনারা হয়তো মাঝে মাঝে একটু বোর্ডও হয়ে গিয়েছেন, এরকম হতে পারে, কিন্তু এখনকার ক্লাসগুলো আপনি অনেক মজা পাবেন। কারণ আমরা প্রথম 12টা ক্লাসে যা যা শিখেছি এগুলাই এখন থেকে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথম বিষয় হচ্ছে আপনি যখন গিটহাবে যাবেন তখন এই গিটহাবের যে অ্যাকাউন্টটা ওইটা আপনি সাইন আপ করে আপনি গিটহাব অ্যাকাউন্ট তো ওপেন করলাম, ঠিক আছে? তো এখানে পাসওয়ার্ড রং দেখাচ্ছে, আচ্ছা আমি আমার পাসওয়ার্ড ফিক্স করে নিই। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে ধরেন আমার ইমেল আইডি দিলাম আর পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি বেশ কয়েকবার হচ্ছে মিস পাসওয়ার্ড দেয় এরকম হয়েছে। এখন আমি হচ্ছে আজকে হচ্ছে লগ ইন ছাড়া এমনি যা যা দেখানো যায় ওইটাই দেখাই, এটাই বেটার হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করছিলাম, আমরা হচ্ছে রিপোজিটরি থেকে কিভাবে ডাউনলোড হয় এটা দেখছিলাম। আচ্ছা, তো রিপোজিটরি থেকে ডাউনলোড তো হলো। ধরেন আমার এই AIML SLC প্রজেক্ট ডট IPYNB এই জিনিসটা হচ্ছে আমার ডাউনলোড করতে হচ্ছিল আসলে। তো এটার হচ্ছে বিভিন্ন ভিজুয়ালাইজেশন আছে। এই ভিজুয়ালাইজেশন গুলাই আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি, ভিজুয়ালাইজেশন থেকে আমি জিনিসগুলো কিভাবে প্রেডিক্ট করবো আর কি। এখন আহ এটার হচ্ছে ভিজুয়ালাইজেশন থেকে প্রেডিক্ট করার জন্য আমি হচ্ছে এই রেপোজিটরিতে গিয়ে ডাউনলোডে গিয়ে ডাউনলোড দিছি। তারপর যেটা করবো, এখানে ডাউনলোড যে আইকনটা আছে এইখানে দেখেন আমার এই শো ইন ফোল্ডারে গেলে এই জিনিসটা অলরেডি ডাউনলোড হয়ে আছে, ঠিক আছে, প্রজেক্ট। তো এটার ফাইলের টাইপ হচ্ছে জুপিটার সোর্স ফাইল। আর এটার এক্সটেনশন দেখবেন .ipynb। মানে এটার যদি এক্সটেনশন আপনি দেখতে চান তাহলে .ipynb এই টাইপের ফাইল ফরম্যাট আপনি দেখতে পারবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আচ্ছা এখন হয়তো দেখতে পাচ্ছেন যে এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। আর এটার জুপিটার সোর্স ফাইল হিসেবে দেখাচ্ছে। এখন আমি যেটা করব, ধরেন ওয়েলকাম টু কোলাবে গিয়ে আমি জুপিটার নোটবুক ওপেন করলাম, ঠিক আছে? তো এখানে ফাইলে নিউ নোটবুক ইন ড্রাইভে গেলাম। নিউ নোটবুক ইন ড্রাইভে গিয়ে আমাকে সাইন ইন বলছে।
তাহলে হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে ওইটাতে, সরি, যে জিমেইল আইডিটা আছে ওইটাতে আমি সাইন ইন করি। আচ্ছা, সাইন ইন করা হয়ে গেল। তাহলে আমি হচ্ছে এখন কোলাবে নিউ নোটবুক ক্রিয়েট করে ফেললাম। এটা একটু সময় লাগছে, কিছু সময় হওয়ার পর এটা ক্রিয়েটেড হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনটাইটেল 1.ipynb আছে। তাহলে এটা নোটবুকটা আমি রিনেম করে ফেলবো। এটাকে ধরেন আমি দিলাম ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশন .ipynb, এই ধরনের ফরম্যাটে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে গিয়ে ফাইলে গিয়ে ওপেন নোটবুক দিই। ওপেন নোটবুক দিলে তো এইগুলি আসছে, তাহলে আমি তো এইগুলো ওপেন করব না। তাহলে আপলোড দিই। এই যে এখানে আপলোড যেটা আছে, আপলোডে গিয়ে আমি ব্রাউজ দেই, অথবা আমি আমার যে ফাইলটা ওপেন করব এটাকে ড্র্যাগ করতে পারি। ব্রাউজে গিয়ে আমি মাত্রই যে ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোডসে আমার আইপিওয়াইএনবি, মানে আইপিওয়াইএনবি হচ্ছে আই পাইথন নোটবুক, এনবি হচ্ছে নোটবুক, আই আর পিওয়াই দিয়ে পাইথন। তো আই পাইথন নোটবুক বলে। আই মেবি ইন্টারনেট ওরিয়েন্টেড কিছু হয়তো বোঝাচ্ছে। এটা আপনারা চ্যাট জিপিটিতে সার্চ দিলে দেখতে পাবেন। ওকে, এবার ওপেন দিলাম। তো ওপেন দিলে এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে এখানে। তাহলে দেখুন, আমার হচ্ছে এটা আবার লোড হচ্ছে, মানে এই ফাইলটা এইখানে ওপেন হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা আহ এইখানে ওপেন হয়ে গেছে? এটা কি খেয়াল করেছেন? এই যে ফুল ফাইল চলে আসছে। সবাই ক্লিয়ার এটা? মানে নোটবুকটা হচ্ছে কিভাবে আমি হচ্ছে গিটহাব থেকে ডাউনলোড করে গুগল কোলাবে আপলোড করেছে, এটা কি সবাই বুঝতে পেরেছেন? ফাহিমা আপু? ওকে। আচ্ছা, তাহমিনা আপু আর কাশফি আপুর কি অবস্থা, আপনারা বুঝতে পেরেছেন? ওকে। তাহলে আমি এখন পরের বিষয়ে চলে যাচ্ছি, যে এইখানকার মানে জিনিসগুলো কি বুঝিয়েছে এইখানে। এটা হচ্ছে প্রথমে আপনি যে কোনো প্রবলেম যখন সলভ করবেন, কেস স্টাডি বলতে আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে রিয়েল লাইফ যে ইউজ কেস, ওইটার ডামি যেই বিষয়গুলো ওইগুলাই এইখানে আমি দেখিয়েছি। ঠিক আছে। তো ডামি ইউজ কেস যেগুলো। আচ্ছা, তো এখন হচ্ছে ধরেন অল লাইফ ব্যাংক পার্সোনাল লোন ক্যাম্পেইন, এই টাইপের একটা টাইটেলে ধরেন একটা কেস স্টাডি এখানে আমরা দেখছি। তো কেস স্টাডির বিষয়টা কিরকম, এখানে কনটেক্সট দেয়া আছে, আমাদের কনটেক্সটটা এখন পড়তে হবে। কনটেক্সটের বিষয়টা কি, এখানে হচ্ছে All Life Bank is a US bank that has a growing customer base. মানে আমাদের এই জিনিসগুলো পড়তে পারতে হবে, পড়ে পড়ে ভিতরের ইনসাইট গুলা নিতে পারতে হবে। সে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছে এই জিনিসগুলো আমার জানতে হবে। তো এইখানে হচ্ছে অল লাইফ ব্যাংক হচ্ছে একটা ইউএস ব্যাংক, যেটার হচ্ছে একটা গ্রোয়িং কাস্টমার বেজ আছে। আচ্ছা, বুঝলাম। তারপর দ্য মেজরিটি অফ দিস কাস্টমার্স আর liability customer depositors with varying sizes of deposits। মানে এই জিনিসগুলো আপনি একদম লাইন বাই লাইন পড়বেন। মানে আপনি হচ্ছে মেশিন লার্নিং এ কাজ করার মানে কিন্তু হচ্ছে পাইথনে প্রোগ্রামিং করা না। মানে আপনি কোন একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট রাখবেন। মানে আপনি কোন একটা সমস্যার সমাধান করবেন। এটা যে কোনো সমস্যা হতে পারে, কোনো ব্যাংকের সমস্যা, আপনার বিশ্ববিদ্যালয়ের সমস্যা, বা আপনার যে অর্গানাইজেশন আছে ওইখানকার সমস্যা। মানে হচ্ছে সমস্যার সমাধান হলে বেশিরভাগ করে কি জাস্ট হচ্ছে চ্যাট জিপিটিতে সার্চ দেয়।
বিষয় হচ্ছে চ্যাট জিপিটিতে আপনি সার্চ কিভাবে দেবেন, কিভাবে এফেক্টিভলি সার্চ দিলে আপনি কম সময়ে সমস্যার সমাধান করতে পারবেন, এইগুলো আমরা দেখবো। মানে হচ্ছে আমি তো 5-6টা ক্লাস কেস স্টাডি করব, কিন্তু কেস স্টাডি করার সময় একটা প্রবলেম কিভাবে করে যেতে হয় এই বিষয়টা হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তারপর হচ্ছে এআই টুল দিয়ে কিভাবে হচ্ছে জিনিসগুলো শিখতে হয় ওইগুলোও আমরা ডেফিনেটলি দেখবো। কিন্তু এর আগ পর্যন্ত আমরা প্রথম 12টা ক্লাস একটু ওল্ড স্কুল মেথডে গিয়েছি, মানে সব থিওরি টিওরি শিখেছি। আর এখনকার 5-6টা ক্লাসও আমি হচ্ছে নিজের শেখার চেষ্টা করব উইদাউট এনি হেল্প। পরে আস্তে আস্তে কিভাবে হেল্প নিয়ে জিনিসগুলো ফাস্টার করতে হয় ওইগুলোও আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তো the majority of these customers are liability customers or depositors with varying sizes of deposits। মানে ওইটার হচ্ছে বেশিরভাগ কাস্টমার হচ্ছে ডেপোজিটর, মানে যারা ব্যাংকে বিভিন্ন ধরনের ডেপোজিট জমা রাখতেছে। তো ওই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন দিচ্ছে। এগুলা কিন্তু কোনো প্রবলেম ও এখন আমাকে স্টাডি করা নেই বা সমস্যার কথা বলেনি, ও জাস্ট আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। The number of customers who are also borrowers, asset customers, is quite small, and the bank is interested in expanding this base rapidly to bring in more loan business and in the process earn more through the interest on loans। মানে হচ্ছে ব্যাংকের ঘটনা হচ্ছে, আচ্ছা আপনারা হচ্ছে আমাকে বলেন একটা ব্যাংকিং সিস্টেম সবসময় হচ্ছে কোন জিনিসটা বেশি চাবে? মানে হচ্ছে ব্যাংক বা যে কোনো অর্গানাইজেশন সবসময় অ্যাকচুয়ালি কি চায়? ও যাতে ওর হচ্ছে অ্যাসেট ম্যাক্সিমাইজ করতে পারে। মানে হচ্ছে যাদের হচ্ছে অর্গানাইজেশন বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য হচ্ছে এটা ব্যাংক কেন, পৃথিবীর যে কোনো কোম্পানি, ও চাবে মাসে ওর যদি মাসে আর্নিং হচ্ছে রেভিনিউ যেটা বলে বা প্রফিট, ওটা যদি 1 লাখ টাকা হয় ওইটা থেকে বেড়ে কিভাবে 2 লাখ টাকায় যাওয়া যাবে। যার হচ্ছে মান্থলি রেভিনিউ 100 করোড় ডলার, ও চাবে কিভাবে 200 করোড় ডলারে তাড়াতাড়ি যাওয়া যায়। কারণ হচ্ছে ও যদি একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যায় তাহলে ওর হচ্ছে মার্কেট থেকে ফল ডাউন হইতেও বেশি সময় লাগে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে মানে আপনার মধ্যে এই টাইপের ইনসাইট গুলো আস্তে আস্তে ঢুকাই ফেলতে হবে। মানে আপনার মাইন্ডসেটটা এন্টারপ্রেনারিয়াল বা বিজনেস সেন্ট্রিক রাখতে হবে, যাতে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এইসব, ফর এক্সাম্পল আপনি যে আগের 12টা ক্লাস এত গদবাঁধা থিওরি এত কষ্ট করে দেখলেন, অনেক ধৈর্য নিয়ে, যেগুলো অনেক ধৈর্যের ব্যাপার, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো ওইটার হচ্ছে পারপাসটা হচ্ছে এই ক্লাস থেকে শুরু হচ্ছে। মানে আপনি কেন এই জিনিসগুলো শিখতেছেন? মানে যেমন ধরেন সবাই এআই এআই বললে এআই টুল করতে থাকে। তো এআই টুল ইউজ আপনি কেনই বা করবেন? এটা আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে আপনি ওদের কাছ থেকে কোনো স্পেসিফিক অ্যান্সার পাবেন না। মানে কোর ভ্যালুর যে অ্যান্সার এটা আপনি পাবেন না। তো বিষয়টা হচ্ছে আপনি একটা কাজ করার আগে সবচেয়ে সুবিধা হয় কাজটা কেন করতেছেন ওইটা যদি আপনি জানতে পারেন। তো এই যে এইসব দামি আপনি ডেটা সেট এগুলো যে অ্যানালাইসিস করবেন, এগুলো করে আপনার লাভটা কি? তো বিষয়টা হচ্ছে আপনি যদি এখন স্টুডেন্ট থাকেন তাহলে আপনি যদি রিসার্চে থাকেন তাহলে আপনি রিসার্চের কোনো কোর ভ্যালু প্রবলেম আপনি এইভাবে চিন্তা করতে পারবেন। স্ট্র্যাটেজিক থিঙ্কিং যেটাকে বলে, মানে কিভাবে এই জিনিসগুলো চিন্তা করা যায়, তারপর কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এটার একটা ম্যাপিং বা প্যাথওয়ে, পরিষ্কার একটা ক্লিয়ার প্যাথওয়ে আপনি পেয়ে যাবেন। এই জন্যই আসলে জিনিসগুলো দরকার হয়। আচ্ছা, এখন আহ, মানে আমরা এই প্রবলেমটাই যাই, মানে ব্যাংক সবসময় চাবে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে। আর ব্যাংকের প্রফিট কখন ম্যাক্সিমাইজ হবে এটা কি কেউ বলতে পারবেন আমাকে? মানে ব্যাংকিং সম্বন্ধে যাদের আইডিয়া আছে ওরা এটা ভালো জানেন। মানে একটা ব্যাংক যে পরিচালনা করে ওর হচ্ছে সবচেয়ে বেশি হাই ইন্টারেস্ট কোন বিষয়ে থাকে? ধরেন আপনি ডেপোজিট করতেছেন ওর কাছে, ধরেন আপনি 5 লাখ টাকার ফিক্সড ডেপোজিট করলেন,
ওইটার এগেনস্টে আপনি মান্থলি ধরেন 9.5% টু 11% ভ্যারিং বিভিন্ন প্রফিট পাবেন। লোনের ক্ষেত্রে এক্স্যাক্টলি, মানে হচ্ছে ব্যাংকের সবচেয়ে বেশি টার্গেট থাকে ব্যাংক যদি রিস্ক মিনিমাইজ করে লোন দিতে পারে বিভিন্ন এনটিটি, এনটিটি বলতে বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন। এটা লার্জ হলে খুব ভালো। আপনি দেখবেন ব্যাংকের যারা হচ্ছে অথরিটি থেকে, ওরা লার্জ যেগুলা কোম্পানি, মানে গ্রুপ অফ কোম্পানিজ আছে, ওই টাইপের যারা আছে ওদেরকে যদি ওরা যদি ব্যাংকে যায় একদম হচ্ছে খুব আহ, ওদের ওরা ব্যাংকে অ্যাকচুয়ালি যায় না, ব্যাংক ওদের কাছে যায়। সরি, আমি রং টার্ম কয়েন করছি, এই জন্য দুঃখিত। তো হচ্ছে ব্যাংকই দেখবেন ওই কোম্পানিগুলোর কাছে যায়। আর ধরেন যারা হচ্ছে নর্মাল কোম্পানি আছে, ওদের উল্টা ব্যাংকের কাছে হচ্ছে যেতে হয়, ব্যাংকের বিভিন্ন রিকোয়ারমেন্ট বা হচ্ছে এইগুলা দিতে হয়। তারপর অনেক সময় হচ্ছে ও যদি লোন নেয়, এর এগেনস্টে একটা অ্যাসেট হচ্ছে ব্যাংকে হচ্ছে আহ মানে হচ্ছে অ্যালোকেট করতে হয়, বন্ধক যেটাকে বলে, এরকম জামানত দিয়ে রাখতে হয়। তো মানে সে যদি লোনটা, ওই ছোট কোম্পানির ওনার যদি লোনটা শোধ করতে না পারে, তাহলে এই জমিটা হচ্ছে ব্যাংক তখন সেল করে করে দিতে পারবে, মানে রিকোয়ার্ড অ্যামাউন্ট উদ্ধার করার জন্য, বা সিজ করতে পারবে। এরকম হচ্ছে বিভিন্ন কন্ডিশন দেয় যেগুলো ছোট কোম্পানি যায়, কিন্তু বড় কোম্পানির কাছে ওরাই লোন নিয়ে যায়। মানে লোনের বিভিন্ন স্কিম বা আপনার মানে হচ্ছে ওরা নিজেরাই যায়। ওরা চাই বড় বড় গ্রুপ অফ কোম্পানি যাতে আরো বেশি বেশি ব্যাংক লোন নেয়। কারণ হচ্ছে লোন নিলে ওইটার এগেনস্টে ইন্টারেস্ট যেটা আসলে, ওইটা ব্যাংকের হচ্ছে মেইন টার্গেট থাকে। তো আপনি এখন দেখেন, এটা কি এই ব্যাংকের একটা সমস্যা না? মানে ব্যাংক কিন্তু একটা সমস্যায় পড়ে হচ্ছে এই ডামি ডেটা সেট হচ্ছে কোন একজন ডেটা অ্যানালিস্টকে দিছে যে তুমি আমাকে একটু ভিজুয়ালাইজ করে দাও, বা হচ্ছে মানে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট কোন কোন বিষয়গুলো ফোকাস করবে, ওইটা একটু আমাকে জানায় দাও। তো এই বিষয়গুলো হচ্ছে ইয়ে করতে হচ্ছে আর কি, এক্সপ্লোর করতে হচ্ছে। তো এইখানে ব্যাংক নিজের সমস্যাটা বলছে, মানে এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে প্রবলেমটা বুঝে না। এটা হচ্ছে ওয়েদার হইতে পারে আপনার কোনো ক্লায়েন্ট, ধরেন আপনি একজন আপনি নিজে একটা কনসালটেন্সি ফার্ম দিয়ে দিচ্ছেন যে আপনি কনসালটেন্সি করবেন ডেটা অ্যানালাইসিস বা এই টাইপের। তো আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো একটা প্রবলেমের কথা বলছে। ক্লায়েন্টটা হচ্ছে কোনো কোম্পানি হইতে হবে এমন না। ধরেন আপনি ইভিনিং এ আড্ডা মারতেছেন, আপনার কোনো একটা ফ্রেন্ড যার কোম্পানি আছে, ধরেন যার ব্যাংক আছে, ওই আপনাকে সমস্যাটার কথা বললো যে আমার তো হচ্ছে মেজরিটি কাস্টমার হচ্ছে ডেপোজিটরস। তো আমি চাইতেছি হচ্ছে আহ, কিছু, আর আমার বড়োয়ার খুব কম, মানে আমার ব্যাংক থেকে লোন নেয় এই অ্যামাউন্টটা খুব কম। তো আমি চাচ্ছি র্যাপিডলি যাতে হচ্ছে আমি লোন বেশি দিতে পারি, আর লোন হচ্ছে আহ লোন দেওয়ার মাধ্যমে আমি যাতে বেশি আর্নও করতে পারি ইন্টারেস্ট থেকে। তো আপনাকে হচ্ছে আপনার ক্লায়েন্ট এই প্রবলেমটা বললো, বা এটা হতে পারে ধরুন আপনি ব্যাংকেই চাকরি করতেছেন একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে। তো আপনার ব্যাংকের যে সিইও, সে আপনাকে ইমেইলে হচ্ছে এই প্রবলেমটার কথা বললো যে আমাদের তো এরকম হচ্ছে বড়োয়ার কম, তো ডিপোজিটর বেশি। তো আমরা হচ্ছে একটু মার্কেটিং টার্গেটিং করতে যাচ্ছি। তো মার্কেটিং করে আহ মানে আমরা হচ্ছে জিনিসগুলো এক্সপ্যান্ড করতে যাচ্ছি। তো তখন আপনার রোলটা কিরকম হবে? মানে এখন আমরা যে কেস স্টাডি গুলা করবো, এইগুলা খুবই ইন্টারেস্টিং হবে। তো এই ক্লাসগুলা সবাই অ্যাটেন্ড করবেন, মানে হচ্ছে এগুলা করে আশা করি আপনারা অনেক মজা পাবেন। তো এখন আহ মানে হচ্ছে আমরা তাহলে ওই জিনিসটা পড়তে থাকি। In particular, the management wants to explore ways of converting its liability customers to personal loan customers while retaining them as depositors. দেখছেন, মানে এখন একদম স্পেসিফিক ভাবে ব্যাংকের এমডি বলে দিচ্ছে উনি অ্যাকচুয়ালি কি আছেন। মানে হচ্ছে এইগুলাই হচ্ছে প্রবলেম সলভিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা মানে কিন্তু অনেক ভালো ম্যাথ পারা, বা অনেক ভালো পাইথন প্রোগ্রামিং পারা, বা অনেক ভালো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পারা, এইগুলা না। মানে হচ্ছে ওরা প্রথম 12 ক্লাসে যে ম্যাথ স্ট্যাট এই প্রোগ্রামিং এগুলা শিখছে,
এগুলো হচ্ছে কিছু টুলের মতো বা কিছু উপকরণের মতো, যেটা আমাকে প্রবলেম সলভ করতে হেল্প করবে। ওয়ার্ল্ড ওয়াইড এখন যে স্কিলটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল, ওটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। মানে আপনি কিভাবে কোনো একটা প্রবলেমকে সলভ করে এটাকে ইউনিফাইড ডিরেকশনে নিয়ে সহজে প্রেজেন্ট করতে পারেন সমাধান। ম্যানেজমেন্ট কি চাইতেছে ওইটা কিন্তু প্রাইম ফোকাসে রাখতে হবে। মানে আপনি ডেটা অ্যানালাইসিস করে অনেক কিছু বের করে ফেললেন, কোনো লাভ নাই। মানে অনেক ভালো প্রোগ্রামিং পারেন, ওইটা খুব একটা হাই ভ্যালু দিবে না, যেটা এটা দিবে প্রবলেম সলভিং স্কিল। তো ম্যানেজমেন্ট চাইতেছে এক্সপ্লোর করতে ওয়েজ অফ কনভার্টিং ইন ইটস লায়াবিলিটি কাস্টমার্স। মানে যারা ডেপোজিটরস, ওদেরকে ডেপোজিটর হিসেবেও রাখতে, আবার ওদেরকে পার্সোনাল লোন নিতে ইন্টারেস্টেডও করতে। আমার কিন্তু দুইটা পারপাসে সার্ভ করতে হবে। A campaign that the bank ran last year for liability customers showed a healthy conversion rate of over 9% success. This has encouraged the retail marketing department to diverse campaigns with better target marketing to increase the success ratio. এটা দিয়ে আপনারা কি বুঝলেন বলেন তো? এইখানে যে আরেকটা জিনিস দিচ্ছে, এই ক্যাম্পেইন মানে হচ্ছে ব্যাংক হচ্ছে একটা ক্যাম্পেইন চালাইছে। এটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন হইতে পারে বা অফলাইন ক্যাম্পেইনও হইতে পারে, ওইটা এখানে বলে নেই। হাওয়েভার আমরা ধরে নিলাম এটা ডিজিটাল অফলাইন সব ভাবে হয়েছে। তো ওইখানে শোড এই ক্যাম্পেইন দ্যাট দ্য ব্যাংক ran লাস্ট ইয়ার, গত বছর যে ক্যাম্পেইনটা যে এই কেউ কি আমাকে একটু বুঝাই দিতে পারবেন? ফাহিমা আপু, এটার মানে অ্যাকচুয়ালি কি বলছে বলেন তো? স্যার লাস্ট লাইনটা আমি শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম ছিল, আবার একটু বলে দিবেন? ও আচ্ছা, তাসফি আপু আপনি কি বলতে পারেন মানে এই লাইনটা দিয়ে কি বুঝাইছে? মানে লাস্ট ইয়ারে যে ক্যাম্পেইন চালাইছে এটা একটা হেলদি কনভার্সন রেট অফ ওভার 9% সাকসেস হয়েছে, এই জিনিসগুলাই পরে পরে বুঝতে পারতে হবে আর কি। কাশফি আপু, তাহমিনা আপু। হ্যাঁ ভাইয়া, স্যার আমি না সরি একটু প্রশ্ন জি জি পাইনি। জি স্যার বলেন স্যার। জি। মানে হচ্ছে এটা হচ্ছে আমাকে একটু এক্সপ্লেইন করে দেন। মানে এখানের যে লাইনটা আছে না, এটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে ক্রিটিক্যালি, এটা একটু এক্সপ্লেইন যদি করতেন কাইন্ডলি। স্যার জি স্যার, এ কম campaign that the bank ran last year for liability customers showed a healthy conversion rate of over 9% success. This has encouraged the retail marketing department to devise campaigns with better target marketing to increase the success ratio. আচ্ছা, যে ক্যাম্পেইনটা স্যার গত বছর করেছিল ব্যাংক রান করেছিল জি জি লায়াবিলিটি কাস্টমার্সদের ব্যাপারে, সেই ক্যাম্পেইনটা খুব সাকসেসফুল হয়েছিল এবং সেই ক্যাম্পেইনটার ফলে 9% সাকসেস পাওয়া গিয়েছিল, হেলদি রেট অফ সাকসেস। এবং এর ফলে এনকারেজড হয়েছে আপনার রিটেল মার্কেটিং ডিপার্টমেন্ট, হুম যে ব্যাংকের যে রিটেল হুম মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা এনকারেজড হয়েছে, তারা ক্যাম্পেইন ডিভাইস করতেছে, আবার নতুন একটা ক্যাম্পেইন তারা প্ল্যানিং করতেছে, বেটার টার্গেট মার্কেটিং করেছে তারা, যাতে কিনা আরো আরো সাকসেস রেশিওটাকে আরো বাড়াতে পারে তাদের টার্গেট মার্কেটিং করে। এই হিসাবে তারা রিটেল মার্কেটিং ডিপার্টমেন্টটা ওই সাকসেসটা দেখে খুব এনকারেজড হয়েছে গত বছরের হুম ক্যাম্পেইনটা থেকে। সো হুম হুম। এখানে লায়াবিলিটি কাস্টমারটা খুব ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, যেটা অবশ্য স্যার আমি বুঝতেছি না যে লায়াবিলিটি হুম হুম। কাস্টমার বলতে ব্যাংক এখানে কি বোঝাচ্ছে, তাদের ব্যাপারে একটা এই যে ক্যাম্পেইন এখানে করেছিল। দেয়া আছে, ক্যাম্পেইনটার এই সাকসেস যে রেট এখানে দেয়া আছে। 9% ছিল
এবং এখানে রিটেল হুম। মার্কেটিং আরেকটা খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি, যারা হচ্ছে আপনার এই আরেকটা ক্যাম্পেইন হাতে নিতে যাচ্ছে, প্ল্যান করতেছে, যেটার মোর সাকসেস রেট তারা টার্গেট করতেছে। হুম। এইটাই হচ্ছে তার মিনিং এটা আর কি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইউর এক্সপ্লেনেশন। তো Most আপুর welcome. সাথে আমার আরো কিছু জিনিস অ্যাড করতে হবে এখানে। লায়াবিলিটি কাস্টমার্স বলতে ডেপোজিটরস কে বোঝাচ্ছে, মানে ইনডাইরেক্টলি এই আচ্ছা আচ্ছা। কনটেক্সটে। মানে হচ্ছে যারা ডেপোজিটর ওদেরকে বোঝাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে এইখানে হচ্ছে আপুর সাথে আমি আরেকটু অ্যাড করব, ওইটা হচ্ছে কনভার্সন রেট। এখানে আপু যেগুলো বলেছেন ওইগুলোর সাথে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে কনভার্সন রেট। এটা হচ্ছে এই টার্মটা আপনি একদম মাথায় গেঁথে নেন। ওয়েদার আপনি হচ্ছে এন্টারপ্রেনার, জব হোল্ডার, বা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড, বা যেখানেই আছেন, মানে হচ্ছে যে কোনো বিজনেস সব সময় বা ব্যাংক সবসময় এই রেটটার উপর বেশি ফোকাস করে। মানে এটার কারণ হচ্ছে মানে আপনার কনভার্সন, মানে ও এইটা বুঝেছে আগের বছর যখন ক্যাম্পেইন চালাইছিল তখন যে ডেপোজিটর গুলা ছিল, 100 ডেপোজিটরকে যদি রিচ করা হয়ে থাকে অনলাইনে বা অফলাইনে, এর মাঝে 9 জন ডেপোজিটর একদম সাকসেসফুলি লোন নিয়ে ফেলছে, মানে অল লাইফ ব্যাংক থেকে। এখন এখানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মানে এই জন্যই রিটেল মার্কেটিং ডিপার্টমেন্ট এত উদ্বুদ্ধ হয়েছে যে গত বছর যেহেতু সাকসেসফুল হয়েছে, এই বছরও আমাদের যেহেতু আরো বেশি ডিপোজিটর বেড়ে গেছে, তো এদেরকে আমরা মার্কেট করতে যাচ্ছি টার্গেট করে। বিষয় হচ্ছে এখন ওরা হচ্ছে অনেক কনটেক্সট দিচ্ছে, মানে আমাদের টু দি পয়েন্ট প্রেসাইজ আসতে হবে। তো রিটেল মার্কেটিং এর যে লোকরা আছে ওরা এই লায়াবিলিটি কাস্টমার্স বা ডেপোজিটর যারা আছে ওদেরকেই টার্গেট করতে যাচ্ছে, দুনিয়ার সবাইকে না কিন্তু, বা অন্যান্য ব্যাংকের যারা ডেপোজিটর ওদেরকেও না। ও হচ্ছে ওদের ব্যাংকের, মানে হচ্ছে সব সমস্যার সমাধান নিজের কোম্পানিতেই আছে বা নিজের আশপাশেই আছে। এটা হচ্ছে বিজনেসের আরেকটা হচ্ছে অ্যাপ্রোচ। মানে আপনি হচ্ছে ধরেন, ফর এক্সাম্পল ধরেন আপনি কোনো একটা বুটিক শপ দিয়েছেন, আপনি কোনো একটা জামায় হচ্ছে ডিজাইন করছেন অনেক সুন্দর। তো আপনি যদি রাস্তাঘাটে র্যান্ডম কোনো লোকের কাছে জিনিসটা সেল করতে যান, ও কি ইজিলি কিনবে? নাকি আপনি আপনার কোনো স্কুল ফ্রেন্ডকে যদি গিয়ে কনভিন্স করতে যান যে দেখ আহ, দেখ রহিম, আমি তো এই জামাটা অনেক সুন্দর ডিজাইনার বানাইছে, আমার বুটিক শপ দিছে, তুই একটু এসে ঘুরে যা। তারপর হচ্ছে ঘুরতে গিয়ে দেখবেন আপনার ফ্রেন্ড কিনেও ফেলবে। মানে কোনটা ইজিয়ার, আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে? রাস্তার র্যান্ডম অচেনা কোনো লোকের কাছে সেল করা, নাকি এক্সিস্টিং যারা আপনাকে চিনে তাদেরকে হচ্ছে আপনার অন্য আরেকটা প্রোডাক্ট সেল করা? এক্সিস্টিং টাইস বেশি ইজিয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে আগে থেকে চিনে আপনার ফ্রেন্ড, ওইটাই হচ্ছে সবচেয়ে ইজিয়ার। এই জন্য রিটেল মার্কেটিং ডিপার্টমেন্ট এই জন্য এনকারেজ হয়েছে, কারণ আজকে এক্সিস্টিং যাদের কাছে লায়াবিলিটি কাস্টমার্স যারা ডেপোজিটরস, ওদের 100 জনকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে প্রপার ওয়েতে, 9 জনই হচ্ছে লোন নিয়ে নিচ্ছে। ধরেন কার লোন, হাউস লোন, বা বিভিন্ন লোন। ঠিক আছে, কারণ আগে থেকে ডিপোজিট করতে আসছে, আগে থেকেই ওরা পরিচিত। তো একটা ট্রাস্ট ইস্যু আছে, সহজে ট্রাস্ট বিল্ড আপ হয়। ঠিক আছে। তো আহ আচ্ছা, এটা তো আমরা বুঝে আমরা মোটামুটি প্রবলেম কি আর হচ্ছে ব্যাংকের এমডির চাওয়া কি, ওইটা আমরা মোটামুটি বুঝে গেছে না? এই জিনিসগুলোই হচ্ছে মেশিন লার্নিং এর হচ্ছে কোর ভ্যালু। মানে আপনি একটা সমস্যার সমাধান করবেন, প্রবলেম সলভ করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এবার হচ্ছে আপনার রোল আসতেছে। আপনি যেটা করবেন, যখনই যে অর্গানাইজেশনে কাজ করবেন, আপনি ফার্স্টে সমস্যা কি অর্গানাইজেশনের, আর আপনার সলভ কি করতে হবে, এই জিনিসটা ভালো মতো বুঝে নেবেন। তাহলে আপনার টু দি পয়েন্টে কাজ করাটা ইজিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে বলতেছে আপনি অনলাইন ব্যাংকের একজন ডেটা সায়েন্টিস্ট। তো আপনার টাস্ক হচ্ছে আপনি একটা মডেল বিল্ড করবেন, যেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টকে হেল্প করবে to identify the potential customers
who have a higher probability of purchasing the loan। মানে হচ্ছে যাদের হচ্ছে লোন নেয়ার প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি, মানে ওই যারা এক্সিস্টিং কাস্টমার্স আছে ওদের মধ্যে। তো আমার অবজেক্টিভ কি কি ওইটা আমি ফিক্স করে ফেলি। আমার অবজেক্টিভ হচ্ছে টু প্রেডিক্ট whether a liability customer will buy personal loans, which variables are most significant। মানে হচ্ছে এইখানে হচ্ছে ডেটা কলমে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, কোনটা সবচেয়ে সিগনিফিক্যান্ট বের করা, which segment of customers should be targeted more। মানে কাস্টমারের তো অনেক টাইপের সেগমেন্ট আছে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ স্টুডেন্ট। এখন স্টুডেন্টকে যদি আমি লোনের জন্য বেশি বলি, এটা কি খুব ভালো কোনো বিষয় হবে? মানে স্টুডেন্টের কি অত ওয়েলদি যে ও কার লোন নেবে বা হাউস লোন নেবে? ওর ব্যাংকের স্টেটমেন্ট কি ওইটা এত সাপোর্ট করবে? আচ্ছা, তো এই কোন টার্গেট সেগমেন্টকে আমি টার্গেট করব এটা ফিক্স করতে হবে। আর এইখানে আমাকে অল লাইফ ব্যাংকের হচ্ছে প্রিভিয়াস সিস্টেম তো কাস্টমারের ডেটা আছে, আমরা ফর্ম ফিল আপ করতে যেসব ডেটা দিই বা অনলাইনে যেসব ডেটা দিই, ওইগুলোর মাঝে কোন ভ্যারিয়েবল গুলো সবচেয়ে ভ্যালুয়েবল এটা ফিক্স করবে। সবাই কি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি আমাদের উদ্দেশ্য? জি স্যার। জি, মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, জি জি, আমরা হচ্ছে যখন আচ্ছা, এখন তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টটা মোটামুটি বুঝে গেছি যে আমাদের কি করতে হবে আর আমরা এই ফাইলটা কেন প্রসিড করছি। এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে এখানে ডেটা ডিকশনারি একটা একটা হচ্ছে টেক্সট দেখছি আমাদের পাইথন নোটবুকে। তো ডেটা ডিকশনারিতে এই যে এইখানে এইগুলার প্রত্যেকটা হচ্ছে আমার যে ডেটা দেয়া ছিল ওইগুলোর বিভিন্ন কলাম। বিষয় হচ্ছে আপনাকে ডেটা ডিকশনারি দেয়া থাকবে না, ঠিক আছে? এটা আপনার নিজের সুবিধার জন্য আপনি বানিয়ে নেবেন। তো এটা হচ্ছে জাস্ট আপনি যদি পাইথন নোটবুকে যান, এখানে টেক্সট যে অপশনটা আছে এখানে যাবেন। প্রথমে আমি ম্যানুয়াল সবকিছু দেখাচ্ছি কিভাবে এগুলা করতে হয় আপনাদেরকে। নেক্সট 5-6 ক্লাস আমি ম্যানুয়ালি দেখাবো সবকিছু। মানে হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন টুল ইউজ করে এগুলা করার আগে কিভাবে টুলটাই এই জিনিসগুলো করতেছে এগুলো জানা দরকার। তো ডেটা ডিকশনারির আগে যখন হ্যাশ দিলাম, আমি এবার শিফট এন্টার দিই। শিফট এন্টার দিলে জিনিসটা কি হচ্ছে আপনি দেখেন, বড় ডেটা ডিকশনারি হিসেবে এটা সেভ হয়েছে, তাই না? তো ধরেন আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে চেঞ্জ কিভাবে করব? তো এইখানে হচ্ছে আমি ধরেন এই টেক্সটটাকে আর একটু ছোট করতে যাচ্ছি, আমি ডাবল হ্যাশ দিলাম, শিফট এন্টার দিলাম। এখন দেখলেন একটু ছোট হয়েছে। তার মানে একটা হ্যাশ দিলে এটা একটু বেশি বড় হয়, ডাবল হ্যাশ দিলে এটা ছোট হয়। তো আহ, আপনি চাইলে আরো হ্যাশ দিতে পারেন, ইটস আপ টু ইউ। আর হচ্ছে আপনি যদি একটা হাইফেন দেন, তো এরপর আইডি লেখেন, আইডি, কাস্টমার আইডি। এবার শিফট এন্টার দিন। আপনি দেখছেন যে আপনার লেখার সাইজটা ঠিক এটার মতো হয়ে গেছে। আর হচ্ছে আইডি, কাস্টমার আইডি, এটা একটা বুলেট পয়েন্ট আকারে এসেছে, মানে একটা হাইফেন দিয়ে একটা স্পেস দেয়। মানে কিভাবে হচ্ছে এই জাতীয় যে ফাইলগুলো আছে এটাকে আমরা মার্কডাউন ফাইল বলি, বা সংক্ষেপে এমডি ফাইল বলা হয়। তো এমডি ফাইল হচ্ছে আসলে মার্কডাউন ফাইল। তো মার্কডাউন ফাইলে আমরা করি কি, আমরা কোনো কোড রান করি না, ওইটাতে আমরা টেক্সট রান করি। মানে বিভিন্ন টেক্সট রাখি, ডায়াগ্রাম রাখি, ছবি রাখি, এই জাতীয় বিভিন্ন ভিজুয়াল জিনিসপাতি রাখি, যেটা আমাকে প্রবলেমটা বুঝতে বা প্রবলেমটা অ্যাপ্রোচ করতে হেল্প করে। কারণ বিষয় হচ্ছে প্রোগ্রামিং তো আলাদা ল্যাঙ্গুয়েজ। আমরা তো হচ্ছে ডেইলি লাইফে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কথা বলি না, বা হচ্ছে কোনো ধরনের ইমেলও আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাঠাই না। এটা তো কম্পিউটার বাইনারি সিস্টেমে অপারেট করা দেখে ওকে বোঝানোর জন্য একটা টেকনিক আমরা নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে আমরা
আহ মানে হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজে আগে আমার যে প্রবলেমটা অ্যাপ্রোচ করতে হবে, যে প্রবলেমটা আমি সলভ করতে যাচ্ছি ওইটা আমার বুঝতে হবে। তো এটা বোঝার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এটা আপনি রাইট ডাউন করেন। তো রাইট ডাউন করার প্রসেস হচ্ছে এগুলা। তো আপনাকে হচ্ছে যে ডেটা সেটটা দেয়া থাকবে, ওই ডেটা সেটটা আমরা হচ্ছে যদি দেখতে যাই, এরকম একটা ডেটা সেট আপনার দেয়া আছে। এখানে ডট ডেটা ডট হেড দিয়ে দেখেন আমি ডেটা সেটের হেডটা দেখতে পাচ্ছি। তো আমার ডেটা সেটের নামটা হচ্ছে লোন মডেলিং ডট সিএসবি। তো আমি এক কাজ করি, লোন মডেলিং ডট সিএসবি ফাইলে যাই, ওইখানে গিয়ে আমি দেখি ডেটা সেটটা দেখতে কিরকম। এই যে ডেটা সেটটা দেখতে এরকম, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে এই ডেটা সেটটা? এটা কিন্তু এরকম একটা ডেটা সেট আপনাকে হচ্ছে দেয়া থাকবে। অনেক সময় আপনাকে প্রপারলি দেয়া থাকবে না, আপনাকে এগুলো বিল্ড করতে হবে, ওইগুলোও আস্তে আস্তে আমরা দেখবো। ফর ইনস্ট্যান্স আপনি ধরেন আপনার এই ডেটা সেটটাই দেয়া আছে। তো ডেটা সেটটা হচ্ছে একটা এক্সেল ফাইল। এই যে আমি মাত্র এটা ডাউনলোড করলাম। তো এক্সেল ফাইলটা দেখতে হচ্ছে বেসিক্যালি এরকম। তো এই ধরনের একটা এক্সেল ফাইল লোন মডেলিং। তো এটা যদি আমি ওপেন করি, সরি সরি টু ইন্টারাপ্ট স্যার, এটা কি স্যার এই নর্মাল এক্সেল এর নাকি এটা কোনো সফটওয়্যার বেসড এক্সেল ফাইল? না না, এটা নর্মাল এক্সেল ফাইল। ওকে আমি জাস্ট গিটহাবে ওকে আপলোড দিয়েছি দেখে দেখতে এরকম লাগছে। মানে আপনি ওকে ওকে। গিটহাবে যখন আপলোড দিবেন ও তখন আচ্ছা জিনিসগুলো এরকম লাগছে। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে মানে গিটহাব। আচ্ছা, গিটহাবের বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে আমি একটু লগ ইন করার চেষ্টা করি। আচ্ছা, ধরেন সাইন ইন টু গিটহাবে গিয়ে আমরা লগ ইন বা অথেন্টিকেশন পেজে গেলাম। এখানে হচ্ছে আমি যে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছি ওইটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো আমি যাই দিচ্ছি হচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড বলছে। ও আচ্ছা, আমার ইমেল আইডিটাই প্রবলেম ছিল। ওই সময় পাসওয়ার্ড ঠিকই ছিল, এখন বুঝতে পেরেছি। এখন লগ ইন হবে। আমি ওই সময় ইমেল আইডি ভুল দিচ্ছিলাম আসলে। আচ্ছা, তো আপনি যখন গিটহাবে লগ ইন করবেন জায়গাটা দেখতে এরকম লাগবে, ঠিক আছে? তো গিটহাব সম্বন্ধে আপনাদেরকে একটু পরিচয় করায় দিচ্ছি, কারণ আপনাদেরকে এতদিন গুগল কোলাবে বেশি দেখেছি, তাই না? কিন্তু আপনি যখন এআই এর কাজ করবেন আপনাকে জিনিসগুলো ট্র্যাক রাখতে, বা গিটহাব হচ্ছে প্রোগ্রামারদের গুগল ড্রাইভের মতো চিন্তা করতে পারেন। বা গিটহাবের কো পাইলট আছে, ওটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য অনেক হেল্পফুল, অনেক টাইম সেভিং। তো এই জন্য এটা সম্বন্ধে আইডিয়া রাখা দরকার। আপনার কাছে ইউজার ইন্টারফেসটা এরকম আসবে, ঠিক আছে? তো আমার যে রিপোজিটরি গুলা, ওইগুলা বামে শো করছে, আপনার কিছু শো করবে না, কারণ আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে? তো আচ্ছা, তো আপনি রিপোজিটরি ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে এই যে প্লাস আইকনে যাবেন, ক্রিয়েট নিউ এর এই যে অ্যারোটা আছে এটা ক্লিক করবেন। তো নিউ রিপোজিটরি এরকম ধরেন ক্লিক করলেন। আমি এটা ওপেন নিউ ট্যাবে নিয়ে দেখাচ্ছি। তো রিপোজিটরিতে ধরেন আমি রিপোজিটরির নাম দিলাম ট্রেনিং, ঠিক আছে? ট্রেনিং অ্যাভেলেবল না থাকলে আমি বলতাম ট্রেনিং আন্ডারস্কোর এআই, এরকম দিতাম। তারপর ডেসক্রিপশন আপনি কিছু লিখতে পারেন, যে এখানে আমি ট্রেনিং ম্যাটেরিয়াল রাখি অফ এআই ম্যাটেরিয়ালস রাখতেছি, ঠিক আছে? তারপরে এটা আপনি পাবলিকলি রাখতে পারেন, বা আপনি যদি মনে করেন আপনার অর্গানাইজেশন আপনার টিম মেম্বার ছাড়া দেখতে দিবেন না, তাহলে প্রাইভেটেও রাখতে পারেন। প্রাইভেট রাখাটাই ভালো যদি কনফিডেন্সিয়াল কিছু হয়। তো এখানে বাদ বাকি জিনিসগুলো আপাতত দরকার নেই, এগুলো যদিও আছে। তো আমি ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার একটা রিপোজিটরি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ট্রেনিং এআই। তো এইখানে রিপোজিটরি যখন ক্রিয়েট হয়েছে, তো আমার মোটামুটি এখন আমি যদি এটাতে ক্লিক করি, এটা পাবলিক অবস্থায় আছে। তো
এইখানে আপনি আরো নিউ রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন বা বিভিন্ন কাজ করতে পারেন। তো এখন এটা আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার পর এই যে ক্রিয়েট এ কোড স্পেস, এটাই হচ্ছে গিটহাব কোপাইলট। আর আপনি যদি প্রাইভেট রিপোজিটরি রাখেন, তো আপনার যদি কোনো কোলাবোরেটর রাখতে চান, মানে আপনি আপনার টিম মেম্বারদের সাথে একসাথে একটা কোডে কাজ করতে চান, তাহলে এখানে অ্যাড কোলাবোরেটরস দিয়ে আপনি ইমেইলে ইনভাইট করলেই হয়ে যাবে, বা তার গিটহাব ইউজার নেম দিয়ে ইনভাইট করলেই হয়ে যাবে, বা ইমেল অ্যাড্রেস দিয়ে ইনভাইট করলেও হয়। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এখন এগুলাই আমি না যাই, এখানে কি কি আছে আমি এইখানের এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, মানে গিট ইনিট, গিট অ্যাড রিডমি, গিট কমিট, গিট ব্রাঞ্চ, গিট রিমোট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিট পুশ, তারপর হচ্ছে অরিজিনাল মেইন, তারপর ব্রাঞ্চ, পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম কমন লাইন। এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমরা গিট হাবে কাজ করার শুরুতে দেখবোই না। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা কি আটকে আসছে? এখন কি বোঝা যাচ্ছে? না স্যার, কথা আমরা ঠিকই শুনতে পাচ্ছি, হয়তোবা ওই ভাইয়ার নেটওয়ার্কের প্রবলেম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং তো আছে, রেকর্ডিং এ তো আমরা দেখতে পাবো, এটা সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এইখানের জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখন এগুলো শিখবো না, আমরা শুধু গিট পুশ এটাই শিখবো, ঠিক আছে, আর দরকার নেই। তো এখন আমরা হচ্ছে এখানে কুইক সেটআপ যেটা আছে ওইটাতে যাই। ইফ ইউ হ্যাভ ডান দিস কাইন্ড অফ থিং বিফোর, মানে ও বলতেছে আমি এরকম করতে, এই যে এখানে https github.com training.ai, এই টাইপের যে একটা প্যাথ, এটাতে হচ্ছে https একটা জিনিস রান করতে। তো এখন আমার এই জিনিসটাও দরকার নেই, এটাও আমি ইগনোর করব, আমি এইটাতে ফোকাস করব। আমি তো প্রথমে গিটহাব সম্বন্ধে কিছু জানি না, তো আমার দরকারও নাই। গেট স্টার্টেড বাই ক্রিয়েটিং এ নিউ ফাইল। আপনি হয় ক্রিয়েটিং এ নিউ ফাইলে ক্রিয়েট করে একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন, অথবা আপলোডিং এন এক্সিস্টিং ফাইল। আমি রিকমেন্ড করবো এই ক্রিয়েটিং নিউ ফাইলের ঝামেলায় যাওয়ার দরকার নেই, আপলোডিং এন এক্সিস্টিং ফাইলে যান। এই যে ড্র্যাগ ফাইলস হিয়ার টু অ্যাড them to your repository or choose your file। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন অথবা চুজ করতে পারেন। আমি চুজ ইওর ফাইলে দিলাম, সাথে সাথে দেখেন আমাকে হচ্ছে আমার ডেস্কটপে সে নিয়ে যাচ্ছে। তো লোন মডেলিং ফাইল এটা, আর এটা ধরেন আমি আপলোড দিতে যাচ্ছি আমার এই রিপোজিটরিতে, তাহলে ওপেন দিব। ওপেন দেওয়ার সাথে সাথে আপনি কি দেখতেছেন যে এখানে আপলোডিং হচ্ছে লোন মডেলিং ডট সিএসভি। এই যে এটা এখন আপলোড হয়ে আছে, এটা দেখেছেন? জি সবাইকে স্যার। আপলোড প্রসেসটা বুঝতে পেরেছেন? জি ওকে। জি। এখন ধরেন এটা তো এক্সেল ফাইলটা আপলোড করলাম, এখন আমি এই আমার আইপাইথন নোটবুক যেটা আছে, এআইএমএল এসএলসি, এটাও ওপেন করলাম। এই যে এটা আপলোড হচ্ছে, এটা আপলোড করে দিলাম, তাহলে এটাও আপলোড হয়ে গেল। তো আমার ধরেন এই দুইটা ফাইলে রিপোজিটরি দরকার, তো আমি এই দুইটা ফাইল আপলোড করে দিলাম। তারপর এইখানে দেখেন কমিট চেঞ্জেস, তো এ অলরেডি লিখে ফেলছে অ্যাড ফাইলস ভায়া আপলোড। তো আপনি যদি এইখানে আরো অনেক কিছু লিখতে চান যে আপনি এটা কিভাবে আপলোড করছেন, ওইগুলো লিখতে পারেন, মানে এগুলো এডিশনাল না লিখলেও কোনো সমস্যা নেই। তো আপনি কিছু ডেসক্রিপশন লিখতে পারেন যে আমি ট্রেনিং এর 13তম সেশনে ছিলাম, ওই সময় আমি হচ্ছে ওদের ট্রেনিদেরকে ডাটা ভিজুয়ালাইজেশন বোঝানো শুরু করছি, এই জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো আপলোড দিছি। আপনার মনে যেটা আছে ওইটাও লিখে দিতে পারেন। তো আমি ওইটাতে গেলাম না, এরপর আমার জাস্ট এই জিনিসটা ক্লিক করতে হবে, কমিট। একটু আগে গিট কমিট দেখছিলাম না ওই লিস্টটা, আমি যখন লিস্টে ছিলাম আমি বলছি এগুলো এখন দরকার নাই, আমরা জাস্ট আপলোড ফাইলে গিয়ে চলে যাই। এই কমিট চেঞ্জেস এটা ক্লিক করার সাথে সাথে গিটে কমিট হয়ে যাবে, মানে গিট হচ্ছে বুঝতে পারবে যে আমার এই ফাইলগুলো মনে হয় আমার প্রসেসিং করা লাগবে। এই যে এটা ক্লিক করি,
সাথে সাথে প্রসেসিং ইউর ফাইল। আমি বলছি না গিট বোঝা যাবে যে ফাইলগুলো প্রসেস হয়ে যাবে। আপনারা কি দেখছেন যে গিটে কমিট হয়ে এই জিনিসটা ট্রেনিং আন্ডারস্কোর এআই, ওই যে আগের দিনগুলাতে কি দেখতেন, আলিকা এসআর 12, মানে যেটা আমার গিট হাবের ইউজার নেই, স্ল্যাশ এআই আসতো, মানে আমি বারবার এআই রিপোজিটরি এটা বলতাম। তো আজকে তো নিউ একটা রিপোজিটরি আপনাদের সামনে খুলে দিচ্ছে। তো এটা রাখছে ট্রেনিং আন্ডারস্কোর এআই এই রিপোজিটরিতে। তাহলে এখন এইখানে যে আপনি মেইন লেখা দেখতেছেন না, একটা তিন কোণা জিনিস আইকন দিয়ে, এই মেইনটা হচ্ছে এই যে আলিকাসার 12 অ্যাকাউন্টের ট্রেনিং এআই যে রিপোজিটরিটা আছে ওইটার মেইন ব্রাঞ্চে এই কোড দুইটা আপলোড দেওয়া হয়েছে। এই মেইনের জায়গায় আমি আরো সাইড ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারি, শাখা প্রশাখা। মানে এটাকে গিটহাব একটা গাছের সাথে তুলনা করছে। গাছের যেরকম মেইন ব্রাঞ্চ থাকে না, যেটা গাছের গোড়া থেকে মোটা যে ব্রাঞ্চটা, এটা নিচ থেকে উপরে যায়। তো এটা হচ্ছে আমার মেইন ব্রাঞ্চে আছে। আমি চাইলে সাইড ব্রাঞ্চেও কিছু জিনিস রাখতে পারি যেটা মেইন ব্রাঞ্চকে ডিরেক্ট এফেক্ট করবে না, আনলেস আমি ওকে বলে দিই। তো গিটহাবে আমরা প্রোগ্রামাররা যখন কাজ করি তখন এইভাবে হচ্ছে বিভিন্ন টেকটিকে কাজ করি, মেইন ব্রাঞ্চ, তারপর সাইড ব্রাঞ্চ, এরকম বিভিন্ন ব্রাঞ্চে আমরা আমাদের কোড গুলা রাখি। তারপর একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করাই, এরকম অনেক কাজ আমরা করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখি, আমি মাত্রই যে এক্সেল ফাইলটা দেখলাম না, ওইটা গিটহাবে দেখতে কিরকম দেখা যায়। এই যে দেখেন, আপনি যে মনে করছেন যে সফটওয়্যার থেকে ফাইলটা ডাউনলোড করা হয়েছে, এরকম না। একটা এক্সেল ফাইল যখন গিটহাবে থাকে তখন প্রিভিউতে এরকম দেখে, গিটহাব প্রিভিউতে। ঠিক আছে, এটার আরো বেশ কিছু ট্যাব আছে। এই যে কোড, কোড ট্যাবে গেলে আপনি দেখবেন এগুলো সব কমা দেয়া। কারণ এক্সেল ফাইলটা অ্যাকচুয়ালি মানে কি টাইপের ফাইল, সিএসভি ফাইল না, কমা সেপারেটেড ভ্যালু ফাইল। মাইক্রোসফট এক্সেলে আমরা যে দাগ দাগ দেয়া ফাইলগুলো দেখি, এগুলো অ্যাকচুয়ালি কি কমা দিয়ে সেপারেটেড করা থাকে, ওইগুলাই কলাম হিসেবে আসে। এই যে আইডি একটা কলাম, এজ একটা কলাম। এই যে এইখানে প্রিভিউতে যে আইডি একটা কলাম, এজ কলাম, এক্সপিরিয়েন্স আরেকটা কলাম, ইনকাম আরেকটা কলাম, জিপ কোড আরেকটা কলাম, তারপর এই যে 1 একটা কলাম, 25 একটা কলাম, এই ওয়ানটা একটা কলাম, 49 একটা কলাম, এগুলো আসে কোত্থেকে? এগুলা কোডে এই যে কমা দিয়ে সেপারেট করে দেয়া থাকে। গিটহাবে আপনি যখনই কোডে ক্লিক করবেন, ওই ফাইলটা অরিজিনালি কিরকম ছিল, মানে যে কোডার সে কিভাবে করছে ওইটা সবসময় আপনি দেখতে পাবেন। কিন্তু প্রিভিউতে ফাইনাল রেজাল্টটা দেখবেন, মানে ফাইনাল রেজাল্টটা এখানে দেখা যায়। এখন কি একটু ক্লিয়ার হয়েছে বিষয়টা সম্পর্কে, যে এক্সেল ফাইলটা কেন এরকম দেখা যাচ্ছিল গিটহাবে? তাহমিনা আপু, বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে গিটহাবের বিষয়গুলো দেখলাম। তো ট্রেনিং আন্ডারস্কোর এআই এই মেইন রিপোজিটরিতে আবার চলে যাই। তো এইখানে স্যার যখন স্যার সরি এটাকে, স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার আর একটু যদি বলতেন, মানে জাস্ট শর্টকাট একটু, যে গিটহাবের এই ব্যাপারটা, এক্সেল ফাইলটা অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা ছিল স্যার যে এক্সেল ফাইলটা কি ম্যানুয়ালি করে তারপরে এখানে ট্রান্সফার করতে হয়? না না, এটা জাস্ট আপলোড দিতে হয়। মাত্রই তো আমি আপলোড কিভাবে করতে হয় এটা দেখালাম, মানে মাত্রই যে ওকে যে স্যার। জিনিসগুলো দেখালাম এটা আপলোড, আচ্ছা এটা আচ্ছা ম্যানুয়ালি করতে হয় না, আচ্ছা ওকে। মানে সো ডিরেক্ট আপলোড আমার দিতে হয়। আমার এক্সেলটা তো ম্যানুয়ালি করে নিয়ে আসতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, এক্সেলটা ম্যানুয়ালি হ্যাঁ, হ্যাঁ, এক্সেল তারপরে তো এখানে ম্যানুয়ালি আপলোড করে নিয়ে আসতে হবে, তারপরে এখানে জাস্ট আপলোড দিবেন। আপলোড আর দিব। ওকে আপনি স্যার। হচ্ছে যদি প্রোগ্রামাররা কিভাবে করে জানতে চান, প্রোগ্রামাররা এইভাবে কমা সেপারেটেড ভ্যালু দিয়ে সিএসভি ফাইলটা বানায়, মানে সব কলামের ডিজিট গুলা কমা দিয়ে দিয়ে রাখে। প্রোগ্রামাররা এইভাবে করে, আপনার এটা করা লাগবে না। প্রোগ্রামারদের যেটা, সেটা কি স্যার, মানে প্রোগ্রামাররা এভাবে করে কি কোনো ফ্যাসিলিটিস আছে এটার? এটা কি কোনো মানে মানে হচ্ছে ধরেন আপনার কোনো ডেটা নাই, মানে এক্সেল শিটেই নেই, তাহলে মানে কেমনে? প্রোগ্রামারদের তো আরো কঠিন কঠিন, না মানে স্যার, মানে প্রোগ্রামাররা যেটা করে পার্সিং, বুঝছেন? মানে প্রোগ্রামাররা এরকম হচ্ছে নর্মাল ডেটা অ্যানালিস্টের মতো কাজ করে না।
তো আপনি ধরেন ওয়েব থেকে অনেক ডাটা আপনার নিয়ে আসতে হবে, মানে আপনার কোনো এক্সেল শিটই দেয়া নাই। প্রোগ্রামাররা এরকম চ্যালেঞ্জ ফেস করে আর কি, এখনকার যারা আছে, মানে কোনো ও এক্সেল শিট নেই, কিছু নেই। কিন্তু স্যার তো আমার ওদের আমার ডাটা, চ্যালেঞ্জটা আমার চ্যালেঞ্জটা আমি বলি কেন আমি আপনাকে কোশ্চেনটা করলাম। মানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমার এরকম শত শত ডেটা আমার রিসার্চে আমাকে করতে হবে, এখন আমি প্রচন্ড বার্ডেন ফিল করতেছি। তো কোনো প্রোগ্রামারদের মতো কোনো শর্টকাট ওয়েতে কি আমি করতে পারি কিনা স্যার? আচ্ছা, বিষয়টা হচ্ছে এটার হচ্ছে আপনার ডেটা, আপনার অ্যাক্টিভিটিস ডেটা দেখা ছাড়া এটা কমেন্ট করা যাবে না। মানে হচ্ছে আপনার প্রবলেমটা কি, ইউজ কেস কি, ওইটার উপর ইয়ে করতে হবে আর কি, ওইটার উপর ডিপেন্ড করে অ্যান্সার দেওয়া যায়। এমনি র্যান্ডম তো হচ্ছে এক এক ইউজ কেস আছে এক এক রকম। যেমন ধরেন আমরা অনেক সময় যেটা করি আমারটা ওয়েবের এরকমই স্যার, এই যে আমারটা ঠিক এরকম আপনার যে এক্সাম্পলটা না স্যার, ইনকাম হুম, ফ্যামিলি এসব না, আমারটাও হ্যাঁ হ্যাঁ। এরকম, আমারটা তো এরকম। আপনার এটার সোর্সটা কিরকম ওইটা জানতে হবে আর কি। আচ্ছা, ওইটা নিয়ে পরে কথা বলবো, আপাতত ওকে স্যার, হচ্ছে ঠিক এই আছে, টপিকটা ঠিক আছে ফোকাস। স্যার, সরি ঠিক আছে স্যার। ওকে, তো বিষয়টা হচ্ছে গিটহাবে কিভাবে আপলোড দিতে হয় এটা জানলাম। আর হচ্ছে আমরা হচ্ছে এই আইপাইথন নোটবুক যেগুলা, ওইগুলা হচ্ছে নিয়ে কিভাবে কাজ করব, এটা হচ্ছে এইখানে। মানে হচ্ছে আমি মাত্রই যে পাইথন নোটবুকটা আপলোড দিয়েছি, এটা গিটহাবে এইভাবে ডিসপ্লে হবে। মানে এটা লাইফ টাইমের জন্য থেকে গেল আর কি। মানে আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন গুগল কোলাব লিঙ্কে, তো এটা আপনি আপনার গিটহাবে এভাবে আপলোড দিয়ে দেবেন। বা গিট থেকে কিন্তু ডিরেক্ট পুশও করা যায়। আমি যদি ফাইলে গিয়ে, এইখানে গিয়ে সেভ এ কপি ইন গিটহাব এটাতে ক্লিক করি, সাথে সাথে দেখবেন ও আমাকে বলবে এটা এই রিপোজিটরিতে রাখবা নাকি। তো আমি ধরেন ওইটাতে রাখবো না, আমি রাখবো মাত্রই যেটা শুরু করছি, এআই তে, ট্রেনিং আন্ডারস্কোর এআই। তো এটার কোন ব্রাঞ্চে রাখবো, তো একটাই ব্রাঞ্চ আছে মেইন। তো এটা ওকে ক্লিক করলে দেখেন এখন ক্রিয়েটিং এ কপি, মানে গুগল কোলাব থেকেও ডাইরেক্ট আপনি আপনার গিটহাবে পুশ করে দিতে পারেন। মানে আপনার আর এইখান থেকে ডাউনলোড করে আবার আপলোড করে কমিট করা, এটা দরকার নেই। এই যে রি ওপেন দিলাম, দেখেন আমার এই কোডটা গিটহাবে পুশ হয়ে আছে, দেখেছেন? মানে আমি দুই ভাবেই পুশ করে দিলাম, আপনাদেরকে দুইটা টেকনিকই দেখে দেখাই দিলাম। জি স্যার। আজকের আমার টার্গেট হচ্ছে ফার্স্ট হচ্ছে গিটহাব সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেয়া। কারণ হচ্ছে আমি যখন গিটহাব সম্বন্ধে আপনাদেরকে একটু ইউজ টু করে ফেলবো আর এই কেস স্টাডি গুলা দেখাবো, এই প্রোগ্রামের একদম লাস্টের 2-3 ক্লাস হচ্ছে সবচেয়ে মজা পাবেন আপনারা। তখন দেখবেন হচ্ছে এগুলা কি সুন্দর কম সময়ে করা যাচ্ছে, মানে আপনারা অনেক কিছু করা লাগতেছে না। মানে আমি আপনাদেরকে আগে হচ্ছে ফুল টোটাল ট্রেন করে নিচ্ছি, মানে জিনিসগুলো কেমনে হচ্ছে প্রত্যেক সিঙ্গেল ডিটেলস দিয়ে দিচ্ছি, যাতে লাস্ট 2 ক্লাসে যখন আপনারা দেখেন আপনারা যাতে ওই জিনিসগুলো খুব ইন ডেপথ বুঝতে পারেন, যাতে আপনার যে প্রবলেমটা আসবে ওইটাতে যাতে আপনি আপনার নিজের মতো জিনিসগুলো টুইক করে নিতে পারেন আর কম টাইমে কাজ করে ফেলতে পারেন। ঠিক আছে? তো এই দেখেন ট্রেনিং আন্ডারস্কোর এআই, এই রিপোজিটরিটা আমি একটু রিফ্রেশ দিই, দেখেন এটা চলে আসছে, দেখছেন? ক্রিয়েটেড ইউজিং কোলাব। এখন কিন্তু আর অ্যাড ফাইলস ভায়া আপলোড দেখাচ্ছে না, এটা খেয়াল করছেন? এই লোন মডেলিং এটার পাশে কিন্তু লেখা অ্যাড ফাইলস ভায়া আপলোড। আর আগে যেটা আমি দিয়েছিলাম আপলোড, ওই ফাইলটা হচ্ছে কোলাব থেকে রিপ্লেসড হয়ে আছে। এটাও কিন্তু খেয়াল করার বিষয় আছে। আগে কমিট যেটা করেছিলাম এটা অ্যাড ফাইলস ভায়া আপলোড লেখা ছিল, কিন্তু সে হচ্ছে লাস্ট যে কমিট বা গিট থেকে আমি গুগল কোলাব থেকে আমি যেটা পুশ করছি ওইটা নিয়ে নিছে। কারণ হচ্ছে ওর মাথায় এরকম সেট করা আছে আমি গুগল কোলাবে তো আরো কাজ করব, কাজ করে তারপর ওইটা আবার পুশ করতে পারি, তো সে আগেরটা বাদ দিয়ে রিপ্লেস করে নিচ্ছে। আর এখানে হিস্ট্রিতে 2 কমিটস দেখাচ্ছে। তো কমিটস গুলো কিভাবে হয়েছে ওইটাও দেখাচ্ছে। একটা হচ্ছে প্রোফাইল অ্যাড ফাইলস ভায়া আপলোড, মানে আমি কিছু ফাইল আপলোড দিয়েছিলাম 9 মিনিট আগে, আর মাত্রই একটা গুগল কোলাব থেকে পুশ করলাম, ক্রিয়েটেড ইউজিং কোলাব। এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটু টেকনিক্যাল, কিন্তু এটা বোঝাটা দরকার। মানে আমি গিটহাবের এভরি সিঙ্গেল ডিটেলস আস্তে আস্তে আপনাকে দিয়ে দিচ্ছি।
এটা কি সবাই বুঝতে পেরেছেন? মানে এই জিনিসগুলো আপনাকে কিভাবে হেল্প করবে? জি, মানে আপনাকে কিন্তু হচ্ছে প্র্যাকটিস করে দেখতে সবাই, হবে। জি জি, আবার দেখতে হবে। কাইন্ডলি হচ্ছে আজকের রেকর্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আজকে আবার দেখার চেষ্টা করবেন। আচ্ছা, জি, তাহলে এখন আমরা আবার গিটে চলে যাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে আহ আমরা হচ্ছে আহ এই যে এই লোন মডেলিং সিএসভি ফাইলটা কিরকম ওইটা দেখলাম। আর এই যে ডেটা ডট হেড, এই যে এতদিন যে আপনাদেরকে নাম পাই পান্ডাস এগুলা কেন পড়ালাম এটা এখন আশা করি আস্তে আস্তে বুঝতে পারছেন। আপনি কি এখানে দেখছেন যে ইম্পোর্ট পান্ডাস এসপিডি, ইম্পোর্ট নামপাই এনপি দেয়া আছে। তো আপনার হচ্ছে নামপাই আর পান্ডাস এই ডেটা ফ্রেম গুলো আপনার খুব রিকারেন্টলি লাগবে। আর হচ্ছে এইগুলা তো হচ্ছে ডেটা ম্যানিপুলেশন রিডিং, পিডি পান্ডাস এসপিডি হচ্ছে ডেটা রিডিং এর জন্য, আর নামপাই এনপি এটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের জন্য। ঠিক আছে? তো আপনি এইখানে বাদ বাকিগুলোর প্রত্যেকটা যে লাইব্রেরি আছে ওইগুলোর আলাদা আলাদা কাজ আছে। তো এইখানে আপনি যদি ডেটা স্প্লিট করতে চান, মানে তাহলে আপনার সাইকিট লার্নার মডেল সিলেকশন লাগবে, এই লাইব্রেরিটা লাগবে। ওইখান থেকে আপনি ইম্পোর্ট করবেন ফ্রেন্ড টেস্ট স্প্লিট। এটা মানে স্কেলার্ন সাইকিট লার্ন এটার ব্যাপারে আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে বলেছিলাম যে ওদের একটা বিল্ট ইন লাইব্রেরি আছে। ওইটা থেকে আমাদের হচ্ছে বেশ কিছু জিনিস আমরা রেডিমেড পেয়ে যাই, এটা ম্যানুয়ালি বিল্ড করতে হয় না আর কি। তো এই লাইব্রেরি গুলো সম্বন্ধে আপনারা হচ্ছে নিজেরাই একটু ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে আপনারা লাইব্রেরি গুলোর ব্যাপারে আরো ডিটেইল জানতে পারবেন। তো লাইব্রেরি গুলার হচ্ছে ডকুমেন্টেশন দেখতে পারেন বা এই জাতীয় জিনিসগুলো দেখতে পারেন, বা চ্যাট জিপিটিতেও আপনি যদি লাইব্রেরি গুলার ব্যাপারে সার্চ দেন তাহলে ওইখান থেকেও আপনি লাইব্রেরি সম্বন্ধে সামারি পেয়ে গেলেন। এটাও হতে পারে। মানে আপনাদের নিজেদেরও কিছু ঘাটাঘাটি করতে হবে, বিষয়গুলো ডিপ ডাইভ করতে হবে, তবে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ট্রু এসেন্সটা নিতে পারবেন। আচ্ছা, আর ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা বেশ কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতেছি। ওইটা হচ্ছে ম্যাটপ্লটলিব, এটা হচ্ছে একটা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য এফেক্টিভ লাইব্রেরি। আর একটা হচ্ছে সেবর্ন। তো এই দুইটা লাইব্রেরি দিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের যে সিএসভি ডেটা গুলো আছে বা এক্সএলএসএক্স ডেটা, এক্সেল ফাইল ডেটা, ওইগুলো থেকে আমরা যাতে সহজে ভিজুয়ালাইজেশন করে আমরা কিছু ইনসাইট নিতে পারি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, যেটা আমি আমার হচ্ছে রিপোর্টিং বস, কোম্পানি ওনার বা হচ্ছে আমার ক্লায়েন্টকে, যাতে আমি ক্লায়েন্ট কিন্তু এত এক্সেল ফাইলের হাবিজাবি যেসব নাম্বার এগুলো কিন্তু ক্লায়েন্ট দেখতে যাবে না। মানে সে আপনাকে কাজ দিচ্ছে যাতে আপনি হচ্ছে সিঙ্গেল একটা প্রেজেন্টেশন ফাইলে একটা পিপিটি এক্সেল এর মধ্যে যাতে জিনিসগুলো তাকে সহজে ভিজুয়ালাইজ করে দিতে পারেন। তার টার্গেট থাকবে বেসিক্যালি এটা। ঠিক আছে? আচ্ছা, এইখানে এগুলো হচ্ছে জাস্ট পান্ডাস এর কিছু অপশন আছে, মানে আপনি ম্যাক্সিমাম কতগুলো কলাম ডিসপ্লে করবেন এই জাতীয় কিছু জিনিস আপনি সেট করে দিতে পারেন, বা ম্যাক্সিমাম কতগুলো রো, তো ম্যাক্সিমাম 200 রো ডিসপ্লে করব। এগুলো হচ্ছে আপনি ফর আ ওয়াইল আপনি ইগনোর করতে পারেন। তো এখন প্রেডিকশনের জন্য এখানে বেশ কিছু মডেল কল করা আছে। তো ফর ইনস্ট্যান্স আমি এগুলো একটু ইগনোর করছি। আমার আজকের জাস্ট টার্গেট হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশন বা এইখানে যে F1 স্কোর, অ্যাকুরেসি স্কোর, এগুলো আমি আপাতত ইগনোর করতে বলছি। তো আমি হচ্ছে ফার্স্ট কাজ কি, আমার যে এক্সেল ফাইলটা আছে, তো এক্সেল ফাইলে আমি হচ্ছে এক্সেল ফাইলটা আমার যে গুগল কোলাব আছে ওইখানে হচ্ছে আমি এটা আপলোড করব। তো এটার জন্য আমরা করব কি, সিএসভি ফাইলটা হচ্ছে pd.read_csv দিয়ে আমি এটা রিড করে ফেলবো। ঠিক আছে? তারপর ডেটা ডট হেড, এটা দিয়ে আমি প্রথম 5টা ডেটা পাবো, আমরা এগুলো অলরেডি দেখেছি। ডেটা ডট টেল দিয়ে আমি শেষ 10টা ডেটা পাবো। এখানে দেখেন লাস্টের দিকে 10টা ডেটা দেয়া আছে, তো এইখানে অনেক কলাম আছে।
এরপর হচ্ছে আমার ডেটা সেটের শেপ আমি পাচ্ছি 5,000টা রো, 14টা কলাম। এগুলো আমরা অলরেডি দেখছি। ডেটা ডট ইনফো থেকে আমি টোটাল ডেটার ব্যাপারে আইডিয়া পাচ্ছি। এখানে কোনোটার হচ্ছে নাল ভ্যালু নেই, মানে হচ্ছে আমার এক্সেল ফাইলের কোনো সেল খালি ছিল না। আর এই কলাম গুলো সব ইন্টিজার ছিল। আর এই সিসি অ্যাভারেজ যেটা, এটা ফ্লোর ছিল। তো সিসি অ্যাভারেজ কি, এটা বুঝতে না পারলে সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে ওর এক্সপ্লেনেশন দেখে নেন। সিসি অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ স্পেন্ডিং অন ক্রেডিট কার্ডস পার মান্থ ইন $1,000। ওর ক্রেডিট কার্ড থেকে পার মান্থে কত ডলার, $1,000 স্পেন্ড করছে, এটাই হচ্ছে সিসি অ্যাভারেজ। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে ফ্র্যাকশনে, মানে বা ফ্লোট নাম্বারে। তারপর হচ্ছে এইখানে থেকে আমি বুঝলাম যে এইখানের কোনো কলামে কোনো নাল ভ্যালু নাই বা মিসিং ভ্যালু নেই। তো এই জিনিসগুলা পর্যন্ত আহ মোটামুটি আমরা আজকের হচ্ছে যে সেশন ওইটাতে রাখি। আর এটা হচ্ছে নেক্সট ক্লাসে বলবো। আর ডেটা ডট ডেসক্রাইব, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। ডেটা ডট ডেসক্রাইব থেকে স্ট্যাটিস্টিক্যাল সামারি পাওয়া যায় টোটাল যে ডেটার। আর ওই সামারি কলাম ওয়াইজ প্রত্যেকটা কলামের ব্যাপারে আমি কিছু আইডিয়া পেয়ে গেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এখন হোমওয়ার্ক থাকবে। মানে এই ডেটা ডট সামারি থেকে এই আইডিয়া কিভাবে আসলো, এইগুলো একটু আপনারা নিজেরা নিজেরা রিড করবেন। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে তারপর ডেটা ডট ডেসক্রাইব, এই ইনক্লুড ক্যাটাগরি, ডেটা ডট ড্রপ আইডি, কেন ড্রপ করলো, এইগুলা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। তারপরে এখানে ফর লুপ চালাইছে, তাই না? ফর লুপ আমরা অলরেডি দেখছি। তো এই জিনিসগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এখানে অলরেডি দেয়া আছে। এই ইডিএ পোর্শন থেকে আমি নেক্সট দিন শুরু করব। আর নেক্সট ডেতে শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞেস করবো, আজকে যা যা হোমওয়ার্ক দিলাম এগুলো সব জিজ্ঞেস করবো, যে এটা কেন করছে, ওইটা কেন করছে, এই সামারি থেকে আমি এটা কেন বুঝছি। মানে এইগুলাই হচ্ছে মেইন ইনসাইট। এগুলো তো আগের ক্লাসগুলো বেসিক্যালি ফর লুপ, হোয়াইল লুপ এগুলো সব দেখানো হয়েছে। এখন আমরা ইনসাইট গুলো একটু নিই। ঠিক আছে, ওকে। আজকের ক্লাস কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যা বোঝানো হয়েছে বেসিক্যালি? মোটামুটি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই এতটুকুই আজকের ক্লাসে রাখি। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়েলকাম। ক্লাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।